পিঠ থেকে থ্রি পিসটা ছিঁড়ে ফেলার চেষ্টা করে। সারা পিঠে নখ দিয়ে পাগলের মতো আঁচড় কাটতে লাগলো, যার কারণে থ্রি পিসটা ভেদ করে শরীরের অনেক অংশই ছিঁড়ে গেছে এবং চামড়া ভেদ করে রক্ত ঝরছে। তারপর পিঠ থেকে থ্রি পিসটা সরাতে ব্যর্থ হলে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর নিজের হাত জোড়া দিয়ে আমার হাত বিছানার সাথে চেপে ধরে আমার পেটে নিজের দাঁত বসিয়ে কামড়াতে লাগলো। তার এক একটা কামড়ে আমার যেন কলেজা ভেদ করে বের হচ্ছে। আমি জোরে জোরে চিৎকার দিয়ে তাকে সরাতে চেষ্টা করি, আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। একদম আমার সামনে ন্যাকা কাটবি না। আমি টাচ করলে তোর ভালো লাগে না, তাই না? আমার ছোঁয়া তোর অসহ্য লাগে, কিন্তু ওই সায়নও তোকে শুয়ে দিলে তোর খুব মজা লাগে, তাই না? জাঙ্কুক চিৎকার দিয়ে কথাগুলো বলতে লাগলো। আপনার কোথাও ভুল হচ্ছে, আমার থ্রি পিসে জুস পড়ে গিয়েছিল। সায়নো ভাইয়ের সাথে ধাক্কা লেগে, তাই উনি তা পরিষ্কার করে দিচ্ছিলেন। তে হিসকি তুলে কথাগুলো বলতে থাকলো। চুপ, আমাকে একদম মিথ্যা বলবি না। কই দেখি দেখি কোথায় কোথায় হাত দিয়েছিল বলে পাগলের মতো সারা শরীরে আঁচড় কাটতে লাগলো। তে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। তে এইবারে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। আর যে তেয়ের সাথে অসভ্যতামি করছিল ওটা তার মামাতো ভাই জিওন জাংকুক, এইবার অনার্স ফোর্থ ইয়ারে পড়ে। তে মূলত তার মামাতো বোন রোজির জন্মদিন উপলক্ষে এখানে এসেছিল। আজ রোজির জন্মদিন ছিল, কিন্তু সবকিছু ভালোভাবেই চলছিল। হঠাৎ জাংকুক ভাইয়ার বন্ধু সাইনো ভাইয়ের সাথে আমার ধাক্কা লাগে। তার হাতের জুসের গ্লাসটি আমার থ্রি পিসের উপর পড়ে। আরে, তোমার ড্রেসটা তো খারাপ হয়ে গেল। সরি, আমি বুঝতে পারিনি, এক্ষুনি ঠিক করে দিচ্ছি বলে তে থ্রি পিসটা পরিষ্কার করে দেওয়ার জন্য এগিয়ে আসলেন। থাক, লাগবে না ভাইয়া, আমি ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি। তারপর দ্রুত রোজির রুমে চেঞ্জ করতে চলে এলাম, কিন্তু হঠাৎ রুমে জাংকুক ভাইয়া ঢুকে দরজাটা লাগিয়ে দিল। তার চোখ মুখ লাল হিংস্র হয়ে গেছে, ঠোঁট জোড়া কাঁপছে, তাকে অনেক হিংস্র লাগছে। যদিও আমি আমার মামার বাড়িতে খুব একটা আসি না, আর আসলেও কেন জানি না জাংকুক ভাইয়া আমাকে ইগনোর করেন, কথাও বলেন না। আমি মামার বাড়ি আসলে উনি সারাদিন নিজের রুম থেকে বের হন না, তাই আমি ঠিক বুঝতে পেরেছিলাম আমার আশাতে জাংকুক ভাইয়া অনেক বিরক্ত হন। তাই যেটুকু আসতাম সেটাও বন্ধ করে দিয়েছিলাম। তাই অতটা তাকে চিনি না। আমি অবাক চোখে তার দিকে চেয়ে আছি। যে মানুষটা আমাকে না দেখার জন্য রুম থেকে বের হতো না, সে আমার রুমে কিভাবে কি ভেবে পাচ্ছিলাম না। তাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে যাব, তার আগে যা ঘটলো তা তো আপনারা জানেনই। জাংকুক ভাইয়া বিছানার থেকে উঠে বলতে লাগলো, তোকে যেন আর ওই সাইনোর সাথে ঢলাঢলি করতে না দেখি, না হলে কতটা খারাপ হবে তুই কল্পনাও করতে পারবি না। আজকে তোর সাথে যা যা হয়েছে সেটা যেন কেউ জানতে না পারে। চিৎকার দিয়ে বলে সে দ্রুত রুম থেকে বের হয়ে গেল। আমি বিছানার চাদরটা সরিয়ে ঢেকে নিয়ে নিজেকে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম। কান্না করার কারণে চোখ মুখ জ্বালা করছে আর বড় বড় ফিসকি উঠছে। জন্মদিন হওয়ার কারণে নিচে সাউন্ড বক্স বাজছিল, যার কারণে কেউ হয়তো বা আমার কান্নার শব্দ শুনতেই পাচ্ছে না। অনেকক্ষণ টানা কান্না করে বিছানার চাদরটা শরীরে জড়িয়ে রেখে ওয়াশরুমে চলে গেলাম। আয়নার সামনে নিজেকে দেখছি, চুলগুলো এলোমেলো, পরনের থ্রি পিসটা অনেক জায়গায় ছিঁড়ে গেছে, নখের আঁচড়ের ফলে চামড়া ছিলে রক্ত বের হচ্ছে। প্রায় 1 ঘন্টা শাওয়ার নিয়ে বের হয়ে বিছানায় চোখ বুজে শুয়ে রইলাম। চোখের সামনে বারবার কিছুক্ষণ আগে ঘটা ঘটনাগুলো বারবার ভেসে উঠছে। মনে শুধু একটাই প্রশ্ন, জাংকুক কেন এরকম করলো? কিছুক্ষণের মধ্যে আমার মা বাবা প্রবেশ করলো, তারপর দ্রুত গতিতে এসে আমার পাশে বসলো আর পরম যত্নে তার মেয়ের মাথায় হাত বোলাতে লাগলো। আমার আম্মুটা এই অবেলা এভাবে শুয়ে আছে কেন? শরীর খারাপ লাগছে নাকি? আমি উঠে আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আমার এরকম আচরণে মা বাবা দুজনেই আতকে উঠল। কি হয়েছে আম্মু, এভাবে কান্না করছো কেন? তোমাকে কেউ কিছু বলেছে? তার নাম বলো দেখি। কার এত সাহস যে আমার পিচ্চি রাজকন্যাটাকে বকেছে? না, আমাকে কেউ কিছু বলেনি। আমার একদমই ভালো লাগছে না, এখানে আমি একদমই থাকতে চাই না। তে অভিমানের স্বরে বলে উঠল। হা হা পাগলি, এইটুকু কারণের জন্য কেউ কান্না করে? ঠিক আছে, আমরা খুব শীঘ্রই এখান থেকে চলে যাব, এখন ঘুমিয়ে পড়ো। তারপর তের বাবা কপালে চুমু এঁকে
অতঃপর তারা দুজনেই বেরিয়ে গেল। অন্যদিকে অন্ধকার রুমে সায়নের হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে। তার কপাল ফেটে রক্ত পড়ছে আর তার সামনে জাংকুক অগ্নি দৃষ্টিতে তাকিয়ে পায়ের উপর পা দিয়ে বসে আছে। জাংকুক, তুই এসব কি করছিস? ছাড় আমাকে। আর এখানে আমাকে এভাবে তুলে আনলি কেন? ছোটার চেষ্টা করতে করতে বলে উঠল। কিন্তু সায়নও জাংকুকের চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। তের সাথে তখন তুই কি করছিলি? তোকে যেন আর কোনো দিন তের আশেপাশেও না দেখি, না হলে আমি ভুলে যাব তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি তের সাথে যাই করে থাকি না কেন, তোকে কেন সেটার কৈফিয়ত দিতে যাব? আর তুই তেকে নিয়ে কবে থেকে এত মাথা ঘামাতে শিখলি রে? ভুলে যাস না তোর সাথে একজনের বিয়ে ঠিক করা হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই লিজা আর তোর বিয়ে। আর প্রপোজটা তো নিজেই করেছিলি ওকে, তাই তেকে না ভেবে লিজাকে নিয়ে ভাব তুই। তুচ্ছ হাসি দিয়ে বলে উঠল। সায়নের কথা শুনে জাংকুকের বুক ধক করে উঠল। সায়নও ঠিকই বলছে, সে তো লিজাকে ভালোবাসে আর তাদের খুব শীঘ্রই বিয়ে হবে। তাহলে তেকে সায়নের সাথে দেখে তার কেন সহ্য হচ্ছে না? কেন তার কলিজা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে? আর আজকে কোন অধিকারে সে তের সাথে এসব করেছে? তে কি ভাববে? কেন বারবার তার বুকটা তের জন্য কেঁপে উঠছে? শুধু এটাই মনে হচ্ছে তুই শুধু আমার সাথেই কথা বলবে, হাসবে, কাঁদবে, কিন্তু কেন? যা করবি তা ভেবে করবি, যেন তোর একটা ভুল সিদ্ধান্ত কারো জীবন নষ্ট না করে দেয়। জাংকুক যেন পাথরের মতো বসে আছে, কিছুই আজ তার মাথায় ঢুকছে না। পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে নিচে ড্রয়িং রুমে বসে আছে। তে ফ্রেশ হয়ে নিচে নেমে সবাইকে সালাম দিল। বসো আম্মু, কালকে অনেক ঝামেলার জন্য তোমাকে টাইম দিতে পারিনি। তার কথা শুনে মুস্কি হেসে তার পাশে বসে পড়লাম। আমার পাশে রোজিও দৌড়ে এসে বসলো। আব্বু জানো তের কি ঘুম রে বাবা? আমি কালকে রাতে কত করে ডাকলাম, তবুও ঘুম থেকে উঠাতে পারিনি। তের মা বলে উঠল, তুমি হয়তো জানো না, তে একবার ঘুমালে ওকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যায় তাহলেও সে বলতে পারবে না। তার কথা শুনে সবাই হাসতে লাগলো। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখলাম। জাংকুক ভাইয়া সিঁড়ি দিয়ে নেমে চলে যেতে লাগলে তার বাবা পিছন থেকে ডাকলো, জাংকুক, আমি চাই তুমি আর রোজি মিলে আজকে থেকে আশেপাশে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। ঠিক আছে আব্বু। আমি অবাক হয়ে তাকিয়ে দেখছি, এমন ভাব করছে যেন কালকে কিছুই হয়নি আর আমাকেও চিনে না। আমি রুমে গিয়ে রেডি হয়ে নিচে নেমে গাড়িতে গিয়ে বসলাম। আমার পাশে রোজি বসেছে আর জাংকুক ভাইয়া সামনে বসে ড্রাইভ করছে। রেস্টুরেন্টের সামনে গাড়িটা থামলো। ধীর গতিতে রেস্টুরেন্টের ভিতর ঢুকলাম। হঠাৎ করে একটা মেয়ে দৌড়ে এসে জাংকুককে জড়িয়ে ধরলো আর জাংকুকও মেয়েটাকে জড়িয়ে ধরলো। আমি অবাক চোখে তাদের দেখতে লাগলাম। রোজি আমাকে বলল মেয়েটার নাম লিজা, জাংকুকের সাথে পরে আর তাদের বিয়ে ঠিক করা হয়েছে। তার কথা শুনে বুকে চিনচিন ব্যথা অনুভব করলাম। রোজির কোনো একটা কাজ ছিল তাই সে চলে গেল। আমি চুপ করে বসে আছি। জাংকুক লিজা নিজেদের মতো কথা বলছে। জাংকুক বেবি, চলো আমরা কোথাও ঘুরে আসি, এখানে বোর লাগছে। আর তুমি রোজিকে ফোন করে এই মেয়েটাকে নিয়ে যেতে বলো। তারা দুজন চলে গেল। সারাদিন রেস্টুরেন্টে রোজির জন্য অপেক্ষা করলাম, কেউ এলো না। রাত 11টায় ল্যাম্পপোস্টের নিচে বসে আছি। চারদিকে অন্ধকার। এখনকার রাস্তাঘাটও তেমন একটা চিনি না যে বাসায় চলে যাব, তাই রাস্তায় চুপটি করে বসে রইলাম। হঠাৎ একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে একটা পরিচিত মুখ নেমে এসে বলতে লাগলো, নিজের শরীর বিক্রি করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছিস? আমাকে বলতেই পারতিস, আমি মিটিয়ে দিতাম। শরীর বিক্রি করে টাকা রোজগার করার জন্য শেষমেশ তোকে রাস্তার কাস্টমার দেখতে হচ্ছে, এটা কিন্তু ঠিক নাতে। জান, আজ রাতটা আমার সাথে চলো, তোমাকে অনেক টাকা দিব। এটা বলে গাড়ি থেকে নেমে জঘন্যভাবে হাসতে লাগলো। আমি তার কণ্ঠ শুনে ভয়ে বারবার কেঁপে উঠছি। এই মানুষ এইখানে কি করে এলো? ভয়ে পুরো জ্ঞান হারাবার অবস্থা। তবুও কিছুটা সাহস জোগাড় করে সামনের দিকে তাকিয়ে মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, কাই ভাইয়া। যাক, চিনতে পেরেছিস তাহলে? চল চল আমার সাথে।
আর তোর সইছে না? আজকে রাতটা শুধু তোর আর আমার। কাই আমার হাত ধরতে যাবে এমন সময় আমি পিছিয়ে গিয়ে বলতে লাগলাম, আপনি যা ভাবছেন তা একদম ভুল ধারণা। কাই ভাই, আসলে আমি এখানে বেড়াতে এসে হারিয়ে গিয়েছি, আর আপনি দয়া করে এখান থেকে চলে যান। আমি প্রায় কান্না করে দিয়েছি। আমার কথা শুনে কাই আরো খেপে গিয়ে আমার হাত নিজের হাত দিয়ে জোরে চেপে ধরলো। কি বললি তুই? আমার সাথে যাবি না? তোকে তো আমার সাথেই যেতে হবে, হয়তো সেটা নিজের ইচ্ছায় না হলে অনিচ্ছায়। তুই আমাকে অনেক ঘুরিয়েছিস, আর রাস্তার ব্যবসা করে এখন তুই আমার সামনে ভাব মারতেছিস। আজকে তোর এমন হাল করব যে তোর বাপ মা তোকে দেখে ভয় পাবে, আমার হাত টেনে নিয়ে যাবে। এমন সময় আমি তার হাতে কামড় দিয়ে ফাঁকা অন্ধকার রাস্তায় দৌড়াতে লাগলাম। আমার পিছনে কাইও দৌড়চ্ছে আমাকে ধরার জন্য, আর আমাকে বিভিন্ন খারাপ ভাষায় গালি দিচ্ছে। আমি নিজেকে বাঁচানোর জন্য নিরুদ্দেশ হয়ে দৌড়াচ্ছি। কারো কাছে যে সাহায্য চাইবো সেটারও উপায় নেই, কারণ সারা রাস্তা জুড়ে একটা মানুষের চিহ্ন খুঁজে পাচ্ছি না। পুরোটা রাস্তা গাছপালায় ভর্তি, মনে হচ্ছে বন জঙ্গল দিয়ে ঘেরা। এখন নিজের গালে একটা থাপ্পড় মারার ইচ্ছে করছে। কেন যে ওই বন বিড়ালের সাথে ঘুরতে আসছিলাম না, আসলে এই চরিত্রহীন কাই ভাইয়ের পাল্লায় পড়তে হতো না। আল্লাহ এবারের মতো বাঁচিয়ে নাও বলে বাতাসের গতিতে দৌড়তে লাগলাম পেছন থেকে। কাই ভাই বলছে, থাম বলছি। কোথায় যাবি তুই? এই ফাঁকা জঙ্গলে কেউ তোকে সাহায্য করতে আসবে না, ধরা দে বলছি। আমি দৌড়চ্ছিলাম, এমন সময় দ্রুত গতিতে আসা একটা গাড়ি আমার চোখের সামনে চলে এলো। আমি না বলে জোরে চিৎকার দিই। সেইখানে চোখ মুখ বন্ধ করে থাকলাম, কিন্তু কিছুক্ষণ পর শরীরে কিছু অনুভব না করার কারণে পিট করে সামনের ব্যক্তিটাকে দেখে জান ফিরে পেলাম। দৌড়ে তার পেছনে গিয়ে হাঁপাতে লাগলাম। তে কি হয়েছে? তুমি এত রাতে এই রাস্তা এভাবে দৌড়চ্ছ কেন? আর এখানে তুমি কি করে এলে? আর অন্যদিকে আমি ভয়ে কিছুই বলতে পারছি না, শুধু এক হাত উঠিয়ে সামনের দিকে দেখিয়ে দিলাম। কাই আমাদের সামনে এসে বলতে লাগলো, এই যে হিরো, যদি নিজের ভালো চাও তো চুপচাপ এখান থেকে কেটে পড়ো, না হলে মেরে এমন হাল করব যে আর কোথাও হিরোগিরি দেখাতে পারবে না। এই মেয়েটা আজকে রাতে আমার শিকার। সায়নো এতক্ষণে সব কিছু বুঝে মুচকি হেসে গাড়ির দরজাটা খুলে হাতে একটা বন্দুক বের করে কায়ের দিকে তাক করলো। যা নিয়ে যা, তোর যদি সাহস থাকে একটা চুল ছুঁয়ে দেখা আমার সামনে, চিৎকার করে সে বলে উঠল। কাই পুরো ঘাবড়ে গেল সায়নোর হাতে গান দেখে, তাই সে উল্টো দৌড় দিল, কিন্তু যাবার সময় বলে গেল, আজকে পার পেয়ে গেলিতে, কিন্তু মনে রাখিস আমি আবার ফিরে আসব বলে সে দ্রুত চোখের আড়াল হয়ে গেল। সায়নো বন্দুকটা গাড়িতে রেখে আমার দিকে ঘুরে বলতে লাগলো, ভয়ের কিছু নেই, ছেলেটা চলে গেছে। কিন্তু সত্যি করে বলো তো, তুমি এখানে কি করছো? আর ছেলেটা তোমার নাম জানলো কি করে? জি ভাইয়া, ওই ছেলেটা আমাদের এলাকার একটা বড়লোক বাবার বখাটে ছেলে। এর আগে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, আমাকে লাভ লেটারও দিয়েছিল, কিন্তু আমি তাকে পাত্তা দেইনি। আজকে আমি ঠিক টাইমে না আসলে কি যে হতো। কিন্তু তুমি এখানে কেন? ভাইয়া রোজির সাথে ঘুরতে এসেছিলাম, তারপর রেস্টুরেন্টের সব কথা তাকে খুলে বললাম। এটা শোনার পর সায়নো ভাইয়া অনেক রেগে গেলেন। জাংকুক এতটা দায়িত্বহীন কেন? আমি না এলে কি হয়ে যেত তোমার সাথে, এইটুকু কোনো সেন্স নেই? একটা অচেনা মেয়েকে হোটেলে একাই বসিয়ে রেখে নিজের গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছে। আজকে কোনো দুর্ঘটনা হয়ে গেলে এটার ক্ষতিপূরণ দিতে পারতো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, আর চোখ দিয়ে পানি পড়ছে, আর মনে একটা ঘৃণার বিষাদ জমাট বাঁধছে জাংকুক ভাইয়ের উপর। হয়তো এই বিষাদে একদিন জাংকুক ভাইকে জ্বালিয়ে পুড়িয়ে কাট করে দেব। অনেক রাত হয়ে গেছে, চলো আমার সাথে। আজকের রাতটা আমাদের বাড়িতেই থাকিও। আমাকে নিজের ভাইয়ের মতো ভাবতে পারো, আর ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমার বাড়িতে বাবা মা ছোট বোন আছে। আমি অবাক চোখে সায়নো ভাইয়াকে দেখছি। একটা মানুষ কি করে এত ভালো হতে পারে, তাই কথা না বাড়িয়ে তার সাথে চলে গেলাম। অন্যদিকে ডাইনিংয়ে বাচ্চার মতো কান্না করছে তের মা, এবং তের বাবা ফ্লোরে পায়চারি করছে, আর জাংকুকের বাবা গম্ভীরভাবে সোফায় বসে আছে। সবারই মাথায় একটাই চিন্তা, তে কোথায়? রোজি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে বেচারি
অনেক গালি খেয়েছে। রাত 1টায় জাংকুক বাড়ির মধ্যে প্রবেশ করলো। আব্বু, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে কি করছো? ঘুমাওনি এখনো? আর কিছু বলার সুযোগ না দিয়ে জাংকুকের বাবা ঠাস করে জাংকুকের গালে চড় বসিয়ে দিল। গালে হাত দিয়ে হতভম্বভাবে তাকিয়ে রইল জাংকুক। অবাক হওয়ারই কথা, এই প্রথম তাকে কেউ মারলো। জাংকুক, তুমি কোথায় ছিলে? আর তে কোথায়? ধমক দিয়ে সে জিজ্ঞাসা করলো। এটা শুনে জাংকুক যেন আকাশ থেকে পড়লো। তার আর বুঝতে বাকি রইল না যে তে এখনো বাসায় আসেনি। তাকে ড্রপ করার কথা ছিল তো, কিন্তু তাকে লিজা এত বিজি করে রাখছিল যে এটা তার মনেই ছিল না। অজান্তেই জাংকুকের বুকটা কেঁপে উঠল। কিন্তু কেন? এটা হয়তো তার অজানা। জাংকুক দৌড়ে গাড়িতে বসে ফুল স্পিডে গাড়িটা চালিয়ে সেই হোটেলের সামনে এলো, কিন্তু হোটেল বন্ধ ছিল। তন্ন তন্ন করে আশেপাশে সব জায়গা দেখতে লাগলো। আর যেন অদৃশ্য এক হারানোর ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। শুধু একটা কথাই তার মাথায় ঘুরছিল, সেটা হলো তে। হাঁটতে হাঁটতে সেই স্থানে এলো যেখানে কাই তের হাত ধরেছিল, যার ফলে কয়েকটা কাচের চুড়ি ভেঙে পড়ে আছে। জাংকুক দ্রুত চুড়িগুলো হাতে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে শিওর হলো এগুলো তের চুড়ি। কিন্তু চুড়ি এখানে পড়ে আছে, তাহলে তে কোথায়? জাংকুক মাটিতে হাঁটু গেড়ে বসে চিৎকার করতে লাগলো, তে কোথায় তুই? তার চিৎকারের প্রতিধ্বনি চারপাশে বাজতে লাগলো। সে রাতে 4টায় অনেক খোঁজাখুঁজি করে বাসায় এলো। বাড়ির প্রতিটা মানুষ একটু ঘুমাতে পারেনি। আর জাংকুক নিচের অবস্থা পুরো পাগলের মতো করে ফেলেছে। চোখ দুটি লাল লাল আর চুলগুলো এলোমেলো। শার্টের বোতাম খোলা, প্যান্টে ধুলো লেগে আছে। সারা বাড়িতে থমথম নীরবতা বিরাজ করছে। হঠাৎ জাংকুকের ফোন বেজে উঠল। তে আমাদের বাড়িতে আছে। আর কিছু বলতে যাবে তার আগে জাংকুক ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলে দ্রুত গাড়ি নিয়ে সায়নের বাড়িতে চলে গেল। কলিং বেল বাজছে। সায়নও ফ্রেশ হতে গিয়েছে আর সবাই হয়তো ঘুমিয়েছে। এটা দেখে তে দরজা খুলে দিল। সাথে সাথে দ্রুত কেউ একজন ভিতরে এসে তাকে দেয়ালের সাথে চেপে ধরলো। সারাটা রাত সায়নের সাথে ফুষ্টি নষ্টি করেছিস। 2 দিন পর তো সায়নের বাচ্চা তোর পেটেও ধরবে, বাজে মেয়ে একটা। তোর এতই যখন শরীরের জ্বালা ছিল, তা মেটাতে রাতের অন্ধকারে ওর কাছে চলে যেতে হলো। সায়নের থেকে তো আমাকে বলতে পারতিস, আমি মিটিয়ে দিতাম। অবশ্য তোর মতো জঘন্য মেয়ের কাছ থেকে এর থেকে আর কি বা আশা করা যায়? রাস্তার মেয়েদের তো স্বভাব এরকমই থাকে। জাংকুক তেকে দেয়ালের সাথে চেপে ধরে কথাগুলো বলল। তে বেকুবের মতো তার দিকে চেয়ে আছে। জাংকুকের একটা হাত দিয়ে তের কপালে আসা কিছু অবাধ্য চুল সরিয়ে দেবে এমন সময় ধাক্কা দিয়ে জাংকুককে নিজের কাছ থেকে আলাদা করলোতে। হঠাৎ এমন হবে হয়তো জাংকুকও ভাবতে পারেনি, তাই সে ধাক্কার ফলে কিছুটা পিছিয়ে গেল। জাংকুক প্রচণ্ড রাগী চোখে তের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই তে তার বুক বরাবর খোলা শার্টের কলার ধরে বলতে লাগলো, সবাই তো আর আপনার মতো নিচু আর জঘন্য মনের মানুষ না। আপনার মতো দায়িত্বহীন যে নিজের গার্লফ্রেন্ডের আবদার পূরণ করতে গিয়ে অজানা একটা জায়গায় নতুন একটা মেয়েকে রেখে চলে যায়। একটা বার তার কাছে শুনতে চাইলো না যে সে এখানে কি করবে। একা একা সেটা না হয় বাদই দিলাম, কিন্তু সারাদিন পার হওয়ার পর রাত 12টা পর্যন্ত যদি কথা দিয়ে নিতে না আসে, একটা বার ভাবলো না এত রাতে একটা নির্জন জায়গায় অনায়াসে কোনো বিপদ হয়ে যেতে পারে। এই কথাটা একবারও আপনার মনে পড়লো না? আর এখন বলছেন আমি খারাপ, তাই তো? আরে কাল রাতে যদি ঠিক সময়ে ভাইয়ার দেখা না পেতাম, তাহলে এতক্ষণে হয়তো আমার আব্বু আম্মুর কাছে আমার লাশটা চলে যেত। অবশ্য আপনার মতো বদমেজাজি স্বার্থপর জঘন্য মানুষ এগুলো ছাড়া আর কী বা ভাবতে পারে? এতদিন ভাবতাম আপনি হয়তো আমাকে আপনাদের বাড়িতে আসা পছন্দ করতেন না, কিন্তু আজ বুঝতে পারলাম আপনি আমাকে সহ্য করতে পারেন না। এবার থেকে আমার পাও আপনার বাড়িতে পড়বে না, এটা আমি কথা দিলাম। কথাগুলো বলার সময় তের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। এতক্ষণে নীরবে সব কথা শুনছিল জাংকুক। এখন সে একদমই এই মেয়ে তার মুখ বন্ধ করে দিয়েছে। সে তো ভাবতো এই মেয়ে বোবা, কিছু বলতে পারে না, কিন্তু আজ সে জানতে পারলো এই মেয়ে ভয়ঙ্করভাবে কথা বলতে পারে। তার প্রতিটা কথা যে জাংকুকের বুকে শত শত আঘাত করছে তা হয়তো বুঝতে পারছে না। পিছন থেকে সায়নও বলে উঠল, তুই জানিস কাল কত বড় বিপদ হয়ে যেত
আর তুই এত দায়িত্বহীন কবে থেকে হলি রে জাঙ্কুক? যাই হোক, সকাল হয়েছে, ব্রেকফাস্টটা তোরা এখানেই করে নে, তারপর না হয় বাসায় চলে যাস। সায়নের কথাটা শেষ হওয়ার আগেই জাঙ্কুক ভাইয়া আমাকে আচমকা টানতে টানতে গাড়িতে নিয়ে জোর করে বসিয়ে দেয় আর ড্রাইভ করে। সায়নও জাঙ্কুকের এমন আচরণ দেখে মুচকি হাসলো। আমি জানি তুই তের জন্য কি অনুভব করিস, কিন্তু তা তুই মেনে নিতে চাচ্ছিস না, কিন্তু তা খুব শীঘ্রই তুই নিজের মুখে মেনে নিবি। সারাটা রাস্তা আমি চুপচাপ বাইরের দিকে তাকিয়েছিলাম, আর জাঙ্কুক ভাইয়া বারবার আমার দিকে তাকাচ্ছে, আবার মুচকি হেসে ড্রাইভ করছে। এগুলো দেখে আমি আরও বিরক্ত হয়ে উঠলাম। আর একবার যদি গাড়ি চালানো বাদ দিয়ে আমার দিকে তাকিয়েছেন, তাহলে আমি আপনাকে গাড়ি থেকে রাস্তায় ফেলে দেব। চোখ রাঙিয়ে কথাটা বললাম। ব্রেক কষার শব্দে দেখলাম বাসায় এসে পড়েছি। আমাকে দেখেই মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আর আব্বু মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, কোথায় ছিলি মা? তুই জানিস আমরা সবাই কতটা টেনশন করছিলাম, আর তোর আম্মু তো সেই গতকাল থেকে কান্না করেই যাচ্ছে। আমি তাদের কথায় কী জবাব দেব তা ভেবে পাচ্ছি না। কালকের ঘটনাগুলো যদি বলি তাহলে মামা জাঙ্কুক ভাইয়ের উপর প্রচণ্ড রেগে যাবে। এতক্ষণে জাঙ্কুক চুপ করে মাথা নিচু করে বসেছিল। বাবার কথা শুনে জাঙ্কুক কিছু বলতে যাবে, তার আগে আমি বলে উঠি, আসলে আব্বু আজকে সায়নো ভাইয়ের বোনের বার্থডে ছিল, আর রেস্টুরেন্টে তাদের সাথে দেখা হয়, তাই তাদের সাথে গিয়েছিলাম। আর আমার তো ফোন নেই, তাই তোমাদের জানাতে পারিনি, কিন্তু আমি সায়নো ভাইয়ের নাম্বার থেকে ফোন দিতে চেয়েছিলাম, পরে আর মনে ছিল না, সরি আব্বু। কানে ধরে কথাগুলো বললাম। আমার কথা শুনে আম্মু বলে উঠল, এই মেয়ে তুমি কি এখনো ছোট্ট আছো নাকি? তোমার কোনো ধারণা আছে আমি, তোমার আব্বু, তোমার মামা মামি কতটা টেনশন করেছিলাম? আর জাঙ্কুক সারাটা রাত তোমাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছে। আমি আম্মুর কথা শুনে একটা তাচ্ছিল্যের হাসি দিলাম। সেটা সবার নজরে এড়ালেও জাঙ্কুক ভাইয়ের চোখে ঠিকই ধরা পড়লো, আর জাঙ্কুক ভাইয়া বুঝতে পারলো তাকে বাঁচানোর জন্য আমি এসব মিথ্যা কথা বলছি। সে যেন অবাকের চরম সীমায় পৌঁছালো। বাবা বলে উঠল, বকছে কেন? মেয়েটা কেবল আসলো, ওকে এখন বিশ্রাম নিতে দাও। আমরা আজ বিকালে বাড়িতে রওনা দিব। আমি সবার সাথে কথা বলে রুমে এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে নিলাম। ট্রেনে বসে আছি, 1 ঘন্টা আগে ট্রেন ছেড়েছে। সবাই দেখা করতে এসেছিল, কিন্তু জাঙ্কুক ভাইয়া একটিবারও দেখা করেনি, তাই চোখের সামনে বারবার জাঙ্কুক ভাইয়ের মুখটা ভেসে উঠছে। 10 দিন পর ছাদে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। কিছুক্ষণ আগে লিজার সাথে ব্রেকআপ করেছে সে, কিন্তু সেটা তার ভাবান্তর না। তার মূল ভাবনা এখন তেকে নিয়ে। এই 10টা দিনে জাঙ্কুক প্রতিটা মুহূর্তে তের কথা ভেবেছে। যদিও ছোটবেলা থেকে তের উপর তার একটা টান ছিল, তাই তো সেগুলোকে চেপে রাখার জন্য তে যখন আসতো তখন রুম থেকে বের হতো না জাঙ্কুক, কিন্তু দূর থেকে ঠিকই তেকে দেখতো। হঠাৎ একদিন তে তাদের বাড়িতে আসা ছেড়ে দেয়, আর সেই প্রয়োজনের তাগিদে হয়তো ভেবেছিল লিজা তার জীবনে চলে এসেছিল। কিন্তু তে চলে আসা এই সুপ্ত অনুভূতিরা তাজা হয়ে আঘাত হানে। সে রাতে ঘুমাতে পারে না। জাঙ্কুক আকাশের দিকে তাকিয়ে আছে, আর চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে বুঝতে পারছে তার এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে, আর কোনো কনফিউশন তার লাইফে সে রাখতে চায় না। পরের দিন জাঙ্কুক তার বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে যে আজকে জীবনের সব থেকে বড় সিদ্ধান্তটা নিতে চলেছে। আর জাঙ্কুকের বাবা জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। আসলে আব্বু, আমি একটা মেয়েকে ভালোবাসি, আর যত তাড়াতাড়ি সম্ভব আমি ওকে নিজের করে নিতে চাই। সে আর কেউ না, তে। এদিকে তে এসব কাহিনী জানার পর তার মাথায় যেন রক্ত উঠে গেছে। কোনোভাবেই যেন নিজেকে শান্ত করতে পারছে না সে। তে সিলিং ফ্যানের সাথে ওড়নাটা শক্ত করে বেঁধে গলার সাথে পেঁচিয়ে নিল। উদ্দেশ্য একটাই, সে আজ নিজের জীবন শেষ করে দিবে, কিন্তু তবু ওই বদমেজাজি ক্যারেক্টারলেস বেয়াদব ছেলেটাকে কিছুতেই বিয়ে করবে না। তাই বিছানার উপর চেয়ার উঠিয়ে অনেক কষ্ট করে ওড়নাটা বেঁধেছে। সে কি মনে করেছে আমাকে? আমি কি হাতের পুতুল? যার যখন আমাকে ভালো লাগবে তখন সোজা বিয়ে করতে আসবে, আর যখন আমাকে ভালো লাগবে না তখন আমাকে দুশ্চরিত্রার নাম দিতেও তার মন কাঁপবে না। মরে যাব, তবু এরকম ছেলেকে বিয়ে করব না। আব্বু আম্মু যখন আমার কথা শুনলো না, তাই আজ নিজেকে শেষ করে দিব। আজকে আমার বিয়ে, তাও আবার জাঙ্কুকের সাথে। এভাবে বলা নেই কথা নেই, হুট করে বিয়ে দেবে।
আজ আমার বিয়ে, অথচ আমি কিছুই জানি না। আমার তো নিজের ইচ্ছে বলে কিছু আছে। সবারই তো নিজের ইচ্ছে প্রকাশ করার অধিকার আছে, কিন্তু এখানে আমার বিয়ে বলে কথা। একটা বারও আমাকে এ বিষয়ে জানানোর প্রয়োজন বোধটুকু করলো না। আমি কিছুতেই জাঙ্কুকের মতো ছেলেকে বিয়ে করব না, যে ছেলে মেয়েদের সম্মান দিতে পারে না। তাকে বিয়ে করে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো কোনো শখ বা মন মানসিকতা অন্তত আমার নেই। আজকে কলেজ থেকে ফেরার পর আব্বু আম্মু অস্বাভাবিক আচরণ করেছিল, আমি সব চোখে চোখে রেখেছিলাম। কিন্তু সন্ধ্যার দিকে হুট করে 10-12 জন মেয়ে আমার রুমে এসে আগন্তুকের মতো আমাকে বেনারসি পরিয়ে দিল আর পুতুলের মতো সাজাতে লাগলো আমাকে। তারপর তারা নিজের মতো করেই চলে গেল, আর আমি অবাক চোখে তাদের দিকে চেয়ে রইলাম। মাথার মধ্যে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো ফ্লোরে। আব্বু আম্মু এত বড় একটা সিদ্ধান্ত আমাকে না জানিয়ে নিয়ে নিল। বিছানায় চুপটি করে বসে আছি আমি। কিছুক্ষণ পরে আব্বু আম্মু আমার রুমে প্রবেশ করলো। তারা এসে আমার পাশে বসলো। আমি জানি তোর মনে কী চলছে, কিন্তু আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। আমার পুরো বিশ্বাস আছে যে তুই একদিন আমার সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত বলবি। আর তোর আর জাঙ্কুকের উপর আমার বিশ্বাস আছে, তোরা সব কিছু গুছিয়ে নিয়ে সামনে এগিয়ে যাবি। মাথায় হাত বুলিয়ে কথাগুলো বলল তের বাবা। আমি জাঙ্কুকের সাথে আমার নামটা শুনে চমকে উঠলাম। তার মানে আমার সাথে হুট করে তার বিয়ে হচ্ছে। এটা শুনে মাথাটা বনবন করে উঠল। তবুও চুপ করে রইলাম পাথরের মতো। শুধু জীবন জাঙ্কুকের অপমান করার মুহূর্তগুলো চোখের সামনে ভাসতে লাগলো। প্রায় 10 মিনিট পর আব্বু আম্মু আমার রুম থেকে চলে গেল। ঠিক তখনই আমি ভেবে নিলাম আমি মরে যাব, তবুও তাকে বিয়ে করব না। রুমের দরজাটা লাগিয়ে দিয়ে চেয়ারটা বিছানার উপর রেখে ফ্যানের সাথে ওড়না বেঁধে দিলাম। পরেরগুলো তো আপনারা জানেন। তারপর নিজের গলায় ওড়নাটা পেঁচিয়ে নিলাম। চেয়ারটা সরিয়ে নিজেকে শেষ করে দিব এমন সময় কেউ একজন জোরে জোরে দরজা ধাক্কা দেয়। এতটাই জোরে ধাক্কা দিচ্ছে যে দরজা ভাঙার উপক্রম। আর ঠিক হলো তাই। মুহূর্তের মধ্যে রুমের দরজাটা ভেঙে গেল। সামনে থেকে জাঙ্কুক এসে আমাকে জড়িয়ে ধরলো, আর ঠিক তার পেছনেই মামা মামি আমার আব্বু আম্মু চলে এলো। আম্মু জোরে জোরে কান্না করছে। জাঙ্কুক ভাইয়া আমার গলা থেকে এক ঝটকায় ওড়নাটা ফেলে দিল। আমি তবুও নাছুর বান্দার মতো ছোটাছুটি করতে লাগলাম। ছাড়ুন আমাকে, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি কিছুতেই আপনাকে বিয়ে করতে পারবো না। ছাড়ুন আমাকে আপনি, আমি আপনাকে ঘৃণা করি। ক্রমাগত আমার পাগলামি বাড়তে থাকলো। তাই জাঙ্কুক ভাইয়া কোনো উপায় না পেয়ে সবার সামনে আমাকে নিজের বুকের সাথে চেপে ধরলো। আমি তার বুকে অসংখ্য কিল ঘুষি মারতে লাগলাম। এভাবে অনেকক্ষণ চলার পর আমি ক্লান্ত হয়ে তার বুকের সাথে মিশে গেলাম। আর জাঙ্কুক ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আমি বিয়ের স্টেজে বসে আছি, আর আমার পাশে বসে আছে জাঙ্কুক ভাইয়া। কাজে নিজের মতো করে বিয়ে পড়াচ্ছে। আমি শুধু পাথরের মতো বসে আছি, কারণ আমার বাবা আমাকে তার মাথা ছুঁয়ে দিব্যি দিয়েছেন যদি আমি তাকে বিয়ে না করি তাহলে আমি তার এই মুহূর্তে মরা মুখ দেখব। নিজের আব্বুর মৃত্যুর কথা শুনে আমি বাধ্য হয়ে বিয়ের পিঠে বসলাম। সে কি এমন পাপ করেছিল যার জন্য তার এমন কিছু পোহাতে হচ্ছে? তার জীবন যেন ঝড়ের গতিতে বদলে যাচ্ছে, কিন্তু তার কিছুই করার নেই। চোখের পানি ফেলানো ছাড়া শুধু সব কিছু সহ্য করতে হচ্ছে। আমি কাজের কথায় বাস্তবে ফিরলাম। বলো মা, কবুল। আমি দীর্ঘ শ্বাস নিয়ে বললাম কবুল কবুল কবুল। আমার পরেই জাঙ্কুক ভাইয়াও 3 বার কবুল বলল। হুট করেই আমার ভাবনার মাঝে সে আমাকে সবার সামনে কোলে তুলে নিল। সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। আমি না চাইতো তার গলা জড়িয়ে ধরলাম। যদি পড়ে যাই সে ভয়ে। বিদায়ের সময় নিজের রুমের প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। চোখ দিয়ে পানির বাঁধ যেন ভেঙে পড়তে চাচ্ছে, তবুও আমি কাঁদতে পারছি না। মনের এক কোণায় হয়তো গভীর অভিমান আর অভিযোগের বাসা বেঁধেছে। যাওয়ার সময় পুরো বাড়িটাকে একবার চোখ বুলিয়ে নিলাম, তারপর সোজা গাড়িতে গিয়ে বসে পড়লাম। আমার এরকম ব্যবহারে আব্বু আম্মু প্রচণ্ড আঘাত পেয়েছে।
তবুও আমি একটিবার তাদের দিকে তাকালাম না। গাড়ি চলতে থাকলো নিজের গতিতে। ঠিক আমার জীবনের গাড়িটা আজ অজানা উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে। জানি না আমি এই রাস্তাটা কতটা সফল হতে পারি। বর্তমানে বাসার ঘরে বসে আছি, তবে অন্য দর্শনের মতো লজ্জা পেয়ে মাথায় এক হাত ঘুমটা টেনে কাঙ্ক্ষিত মানুষটির জন্য অপেক্ষা করা নয়, বরং একটা গেঞ্জি আর একটা প্লাজো পরে সারা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছি। শরীরে নতুন বইয়ের যেগুলো পড়ার কথা সব বিপরীত পড়ে আছি। প্রায় 1 ঘন্টা পরে রুম খোলার শব্দে সেইভাবেই শুয়ে রইলাম। শুনেও যেন না শোনার ভান করলাম। জাঙ্কুক ভাইয়া হয়তো আগে থেকে ভেবে রেখেছিল এসব কিছু হতে পারে, তাই আমাকে এইভাবে দেখে কোনো রকম রিয়েক্ট না করে চুপচাপ রুমের দরজাটা লাগিয়ে দিয়ে ধীর পায়ে বিছানার অন্য ফাঁকা পাশটাতে শুতে এলো। একবার আমার দিকে তাকিয়ে বিছানায় শুতে যাবে এমন সময় আমি তার বালিশটা ফ্লোরে ফেলে দিয়ে বলতে লাগলাম, আজ থেকে আপনার জায়গা মাটিতে, আর আপনি কখনো আমার কাছে আসার চেষ্টা করবেন না, কারণ আপনার মতো নিজ আর ছোট মনের মানুষকে আমি কিছুতেই আমার নিজের স্বামী হিসেবে মানব না। চিৎকার করে বলে উঠল তে। আমি জানি তুই আমার উপর খুব রেগে আছিস, আর রাগ করাটা স্বাভাবিক। আমি হয়তো তোর সাথে কখনো স্বাভাবিকভাবে আচরণ করিনি। আমি ভালো না সেটা আমি নিজেও জানি, কিন্তু তুই তো ভালো, আর তোর মনটা ভীষণ নরম, সেটাও আমি খুব ভালো করে জানি। যাই হয়েছে আমাদের লাইফে সবটা না হয় ভুলে যা, আমরা নতুন করে সব কিছু শুরু করি। আমি জানি তোর জন্য হয়তো ইজি হবে না সব কিছু, কিন্তু চেষ্টা একবার কর। আমাকে আমার ভুলের জন্য ক্ষমা করে দে। আমি তোকে ভীষণ ভালোবাসি তে। হয়তো আমার বুঝতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারবো না তে। তের কোনো প্রতি উত্তর না পেয়ে জাঙ্কুক নিচ থেকে বালিশটা উঠিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। আমার তার উপর মায়া হলো। আমি রুমের লাইটটা নিভিয়ে শুয়ে পড়লাম। জাঙ্কুক রাতের অন্ধকারে নিজের চোখের জল মুছে দিল। সকাল 8টায় তের ঘুম হয়ে গেছে, তাই বিছানা থেকে নেমে ওয়াশরুমে ফ্রেশ হয়ে এসে দেখলো জাঙ্কুক এখনো পরে পরে ঘুমাচ্ছে। এটা দেখে ওর যেন গায়ে আগুন জ্বলে উঠল। বেটা গন্ডার, আমার রাতের ঘুম ভেঙে দিয়ে নিজে ঘুমাচ্ছিস, তোকে ভালোভাবে ঘুমাতে দিচ্ছি বলে ওয়াশরুম থেকে 1 বালতি পানি এনে তার গায়ে ঢেলে দিল। বেচারা জাঙ্কুক হয়তো এমন কিছু কখনো আশা করেনি, তাই এক লাফে সোফা থেকে উঠে বসলো। তে তার এরকম ব্যবহার দেখে খিলখিলিয়ে হাসতে লাগলো। তারপর সেখান থেকে চলে গেল। আর জাঙ্কুক অবাক চোখে তের দিকে চেয়ে সব কিছু বোঝার চেষ্টা করতে লাগলো। এভাবে দিন কাটতে লাগলো। যতদিন যেতে লাগলো তের অত্যাচার আরও বাড়তে লাগলো। এই যে খাবারে বেশি ঝাল দেওয়া, তার শাওয়ার নেওয়ার সময় পানি বন্ধ করে দেওয়া, কিন্তু তবুও সে জাঙ্কুক তেকে গালি দেয়নি। দিন শেষে রাতে যখন ঘুমের ভান করে শুয়ে থাকতো তে, তখন জাঙ্কুক কাছে এসে তের কপালে ঠোঁট ছুঁয়ে চলে যেত। কোনোদিন তের উপর নিজের অধিকার চাপাতে আসেনি। ধীরে ধীরে এসব আচরণ তের ভালো লাগতে শুরু করলো। জাঙ্কুক তার কাজের উদ্দেশ্যে দেশের বাইরে চলে যায় কিছুদিনের জন্য, আর তে মনে মনে ভাবতে থাকে এখন নিশ্চয়ই এসব বাদ দিয়ে জাঙ্কুকের সাথে সব কিছু ঠিক করা যাক। তার আর এসব ভালো লাগছে না। লোকটাকে অনেক জ্বালিয়েছি, আর না, এখনো সে আসছে না কেন? আর কতক্ষণ তার জন্য অপেক্ষা করতে হবে? তে অপেক্ষার প্রহর গুনছে, কখন জাঙ্কুক আসবে, কখন তার হাজব্যান্ডের মুখখানি একটু দেখবে। আর মাত্র কিছুক্ষণ। তে বসে বসে অপেক্ষা করছে। আমি জানি না আমি আপনাকে কখন ভালোবেসে ফেলেছি, কিন্তু সত্যি আপনাকে থাকা এখন কষ্টকর হয়ে যাচ্ছে আমার। আজ তাকে নিজের করে নেব ভেবে সারাটা রুম সে প্রথম রাতের মতো সাজাইতে লাল টুকটুকে শাড়ি পরেছে, অনেক সুন্দর করে নিজেকে সাজিয়েছে। রাত 10টায় জাঙ্কুক রুমে ঢুকলো। তার কিছু কাজ ছিল, যে কাজগুলো সেরে একেবারে সে বাসায় চলে এসেছে। সারাটা রুম অন্ধকার দেখে দ্রুত রুমের লাইট জ্বালিয়ে যা দেখলো তাতে তার হার্টবিট শতগুণে বেড়ে গেল। তার সামনে আবেদনময়ী হয়ে দাঁড়িয়ে আছে তে। জাঙ্কুকের হাত থেকে ব্যাগটা পড়ে গেল। তের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইল। সে কিছুতেই তের উপর থেকে চোখ সরাতে পারছে না। জাঙ্কুককে এমন বাকরুদ্ধ অবস্থায় দেখে তে পিট করে সামনে আসলো জাঙ্কুকের। অতঃপর জাঙ্কুকের হাত দুটো তের কোমরে রেখে নিজের হাত জাঙ্কুকের কাঁধে রেখে চোখে চোখ রেখে বলল,
আজ থেকে আমি নিজেকে আপনার মতো করে সাজাতে চাই। আপনি কি আমাকে কাছে টেনে নেবেন জাঙ্কুক ভাইয়া? তের চোখে নেশাখোর লেগে আছে। জাঙ্কুক নিজেকে এতদিন কন্ট্রোল করলেও এখন আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তের কোমর জোড়া নিজের সাথে মিশিয়ে নিল, শক্ত করে চেপে ধরল নিজের শরীরের সাথে। তারপর তের গালে হাত দিয়ে তের ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। তেও তার প্রতিক্রিয়া দেখালো জাঙ্কুককে। জাঙ্কুক তার এক হাত দিয়ে তেকে ধরে রাখে, অন্য হাত দিয়ে নিজের কোটটা নিজের শরীর থেকে সরিয়ে তেকে কোলে করে বিছানায় শুইয়ে দেয় এবং তের উপর উঠে পড়ে। তে ঠোঁট জোড়া এমনভাবে চুষছে যেন অনেক দিনের ক্ষুধার্ত সে। তের কানের কাছে জাঙ্কুক বিড়বিড় করে বলল, তুই জানিস আজকের দিনটার জন্য আমি কতটা অপেক্ষা করছিলাম? এই দিনটা আমার কাছে স্বপ্নের মতো। আজকে প্লিজ আমাকে আর বাধা দিবি না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। অনেক ভালোবাসি তোকে। জাঙ্কুকের মুখের কথাগুলো শুনে তের শরীরের অস্থিরতা যেন বেরিয়ে চলল। সে খামচে ধরল জাঙ্কুকের পিঠজোড়া নিজের সাথে। জাঙ্কুক যেন হারিয়ে গেছে তের মধ্যে। তের শরীর থেকে আঁচলটা সরিয়ে তের গলায় মুখ ডুবিয়ে দিল, বক্ষস্থলে চুমু খেল। তে অনুভব করছে জাঙ্কুকের দেওয়া স্পর্শগুলো। তে চোখ মুখ খিচে বন্ধ করে আছে। জাঙ্কুক তের কপালে, ঠোঁটে, চোখের দুই পাতায় চুমু খেল। জাঙ্কুক তের পেট থেকে আঁচল সরিয়ে তের পেটে কামড় বসিয়ে দিল। তে ব্যথায় কাতরাচ্ছে। এই যেন সেই ব্যথা না, এই ব্যথা হচ্ছে আনন্দের ব্যথা। জাঙ্কুক এক হাত দিয়ে পাশ থেকে বিছানার চাদর নিয়ে নিজেদের উপর দিয়ে দিল। তারা দুজন হারিয়ে গেল ভালোবাসার গভীরে। আর এই গল্পের সমাপ্তি এখানেই। আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে। তোমরা বেশি বেশি আমার গল্পগুলো শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর বেশি বেশি সাপোর্ট করো। তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস যারা আমার ভিডিও রেগুলার দেখো।